হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং। তো আজকে থেকে নতুন করে আবার তোমাদের সিরিজ শুরু হতে চলেছে পুলিশ পরীক্ষাকে লক্ষ্য করে। তো টার্গেট কলকাতা পুলিশ এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ এক্সাম 2024কে লক্ষ্য করে প্রত্যেক দিন সকাল 7টা থেকে একদম বাছাই করা হুবহু কমনযোগ্য 40টি করে আমরা প্রশ্নোত্তর প্র্যাকটিস করব। এবং আজকে আমরা সেট নাম্বার আবার 1 থেকে করব। এটা নতুন সিরিজ, কেননা সম্প্রতি তোমাদের মিসেলিনিয়াস পরীক্ষাও শেষ হয়ে গিয়েছে এবং আমরা দুটো সিরিজ শুরু করতে চলেছি জিকের। একটা মর্নিং 7টা থেকে তোমাদের যেমন পুলিশ পরীক্ষার জিকে সিরিজ চলে সেটা চলবে, এবং সাথে সন্ধ্যা 6টায় আপকামিং ক্লার্কশিপ পিএসসি ক্লার্কশিপ পরীক্ষাকে লক্ষ্য করে একটা নতুন জিকে সিরিজ শুরু হবে। এবং তোমরা যারা পরীক্ষার প্রশ্ন নিচ্ছ তারা বোধ পুলিশ পরীক্ষারও সিরিজটা দেখবে এবং ক্লার্কশিপ পরীক্ষারও সিরিজটা দেখবে, কেননা জিকে তো জিকেই হয়। এবং দিনে তোমাদের প্রায় 80টা করে জিকে প্র্যাকটিস হয়ে যাবে। এবং সাথে আমি অনেক অসংখ্য এক্সট্রা নোটস রাখবো, যেখান থেকে তোমরা অনেক তথ্য জানতে পারবে। তো যাই হোক, সিআরপি একাডেমিতে যারা নতুন তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস করে রাখো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। ফ্রি পিডিএফ, ফ্রি বিষয়ভিত্তিক মক টেস্ট, ফ্রি সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স এবং ফ্রি সাপ্তাহিক ফুল মক টেস্ট পাওয়ার জন্য। তো দেখো, আজকে ক্লাসের প্রথম যে প্রশ্ন রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্সের উপর থেকে, সেগুলো একটু দেখে নিই। দেখো, 1 নম্বর প্রশ্ন, প্রথম ভারতীয় হিসাবে ইন্টারন্যাশনাল এমি অ্যাওয়ার্ডস হোস্ট করলেন নিচের কোন ব্যক্তি? প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন নিজেরাই চেষ্টা করবে সঠিক উত্তরগুলো কমেন্ট বক্সে কমেন্ট করার, এবং অল্প সময়ে বেশি সংখ্যক প্রশ্নোত্তর করার আমাদের টার্গেট থাকবে। সাথে এক্সট্রা নোটস, র্যাপিড ফায়ারের মাধ্যমে প্রশ্নোত্তরগুলো চলবে। তো সঠিক উত্তর হয়ে যাবে, দেখে নাও অপশানে, বীর দাস। প্রথম ভারতীয় হিসাবে ইন্টারন্যাশনাল এমি অ্যাওয়ার্ডস হোস্ট করলেন বীর দাস। 2 নম্বর প্রশ্ন দেখো, হিন্দি দিবস পালন করা হয় নিচের কোন তারিখে? নিচের কোন তারিখে হিন্দি দিবস পালন করা হয়ে থাকে? সঠিক উত্তর হবে অপশন এ, 14ই সেপ্টেম্বর হিন্দি দিবস পালন করা হয়। 3 নম্বর প্রশ্ন, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী পোর্ট ব্লেয়ারের নাম পরিবর্তন করে রাখা হলো নিচের কোন নামটি? ভিভিআই করো। এই প্রশ্নটা আপকামিং বিভিন্ন পরীক্ষাতে আসতে চলেছে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী পোর্ট ব্লেয়ারের নাম পরিবর্তন করে কি রাখা হলো? সঠিক উত্তর হবে অপশন এ, শ্রী বিজয়পুরম রাখা হয়েছে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী পোর্ট ব্লেয়ারের নাম পরিবর্তন করে। নেক্সট একটি গুরুত্বপূর্ণ ঘোষণা তোমাদের জন্য। সিআরপি একাডেমির তত্ত্বাবধানে মিশন খাকি 2024-25 ওয়েস্ট বেঙ্গল এবং কলকাতা পুলিশ পরীক্ষা স্পেশাল পরীক্ষাকে লক্ষ্য করে পুলিশ পরীক্ষা স্বপ্নপূরণের সেরা লড়াইয়ের জন্য আমরা ব্যাচ কোর্স লঞ্চ করেছি, যেখানে তোমরা জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, গণিত, ইংরেজি, রিজনিং এর সম্পূর্ণ নতুন সিলেবাস এবং লেটেস্ট প্যাটার্ন অনুযায়ী পরীক্ষার সেরা প্রস্তুতি পাবে। এখানে লাইভ রেকর্ডেড অধ্যায়ভিত্তিক একদম ডিসক্রিপটিভ প্যাটার্নের থিওরি এবং সেই থিওরির উপর বেস করে এমসিকিউ ক্লাস পাবে, সাথে পিডিএফ এবং মক টেস্টেরও ব্যবস্থা থাকছে। ব্যাচ আগামী 20 সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে। তো যোগাযোগ করো 9647553612 নাম্বারে। এছাড়া এসএসসি জিডি এক্সাম 2024-25কে লক্ষ্য করে সিআরপি একাডেমির তত্ত্বাবধানে আরও একটি ব্যাচ লঞ্চ করা হয়েছে, যেখানে জিকে, গণিত, ইংরেজি, রিজনিং এর সম্পূর্ণ সেরা প্রস্তুতি পাবে। এটার ব্যাচ শুরু হতে চলেছে 25 সেপ্টেম্বর থেকে। যোগাযোগ করো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, এবং কোর্স ফি খুবই স্বল্প মূল্য রাখা হয়েছে সকলের কথা মাথায় রেখে। পরীক্ষার সেরা প্রস্তুতির সঠিক গাইডেন্স এবং স্টাডি মেটেরিয়ালের মাধ্যমে নেওয়ার জন্য তোমরা বিস্তারিত ডিসক্রিপশন বক্স ফলো করো, সেখান থেকে যুক্ত হয়ে যাও। নেক্সট দেখো, 4 নম্বর প্রশ্ন, 1820-র দশকে ইয়ং বেঙ্গল আন্দোলনের নেতা ছিলেন নিচের কোন ব্যক্তি? প্রত্যেকটা সেটে একদম পরীক্ষার মতো করে প্রত্যেকটা টপিক, কারেন্ট অ্যাফেয়ার্স, ইতিহাস, ভূগোল, সংবিধান, বিজ্ঞান, স্ট্যাটিক জিকে, ইকোনমিক্স, প্রত্যেকটা টপিক থেকে প্রশ্নোত্তর রাখবো, এবং খুব স্ট্যান্ডার্ড প্রশ্নোত্তর থাকবে, সাথে প্রচুর নোটস। তো 4 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ডিরোজিও। 1820-র দশকে ইয়ং বেঙ্গল আন্দোলনের নেতা ছিলেন ডিরোজিও। দেখো ডিটেলসে, নব্যবঙ্গ বা ইয়ং বেঙ্গল আন্দোলনের নেতা ও অনুপ্রেরক ছিলেন তরুণ অ্যাংলো ইন্ডিয়ান হেনরি ভিভিয়ান ডিরোজিও। 1820 এবং 1830 দশকের শেষের দিকে বাঙালি বুদ্ধিজীবীদের মধ্যে একটি মৌলিক প্রবণতা দেখা যায়। এই ধারণাটি রাজা রামমোহন রায়ের আদর্শের চেয়েও কিন্তু আধুনিক ছিল, এবং নব্যবঙ্গ আন্দোলন বা ইয়ং বেঙ্গল আন্দোলন নামে পরিচিত ছিল।
হেনরি লুই ভেবিয়ান ডিরোজিও 19 শতকের একজন ভারতীয় কবি ছিলেন। অ্যাকচুয়ালি তিনি ভারতীয় নয়, বলা হতো অ্যাংলো ইন্ডিয়ান, অর্থাৎ তিনি বিদেশি ছিলেন কিন্তু ভারতবর্ষে এসে ভারতীয়দের মতো হয়ে গিয়েছিলেন। তিনি কলকাতার হিন্দু কলেজের সহকারী প্রধান শিক্ষকও ছিলেন। তিনি ছিলেন বেঙ্গল রেনেসাস নামক সামাজিক আন্দোলনের প্রভাবক। তো দেখো ডিরোজিও সম্পর্কে আমরা কত গুরুত্বপূর্ণ তথ্য দেখে নিলাম। নেক্সট দেখো 5 নম্বর প্রশ্ন, সম্রাট অশোক কোন বৌদ্ধ সন্ন্যাসী দ্বারা প্রভাবিত হন? আমরা যখন ইতিহাস পড়ি তখন দেখেছি সম্রাট অশোক প্রথম জীবনে শৈব ছিলেন, অর্থাৎ শিবের উপাসক ছিলেন, এবং কলিঙ্গ যুদ্ধের আগে পর্যন্ত সম্রাট প্রচণ্ড খুন খারাপি করেছিলেন, অর্থাৎ তিনি একজন যোদ্ধা ছিলেন, কিন্তু কলিঙ্গ যুদ্ধে রক্তাক্ত ভয়াবহতা দেখে তার মন গলে যায় এবং তিনি বৌদ্ধ ধর্মে রূপান্তরিত হন। তো নিচের কোন বৌদ্ধ সন্ন্যাসী তাকে প্রভাবিত করেন? তো সঠিক উত্তর হবে অপশান ডি, উপগুপ্ত। এখানে বলে রাখি কলিঙ্গ যুদ্ধ, যে যুদ্ধের প্রভাবের ফলেই তিনি বৌদ্ধ ধর্মে রূপান্তরিত হন। তো কলিঙ্গ যুদ্ধ ঘটে কখন? 261 খ্রিস্টপূর্বাব্দে। ওকে, পরীক্ষাতে প্রশ্ন আসে। 6 নম্বর প্রশ্ন, কাঁকড়া বিছে কিসের মাধ্যমে শ্বাসকার্য চালায়? অর্থাৎ ঘুরিয়ে প্রশ্ন করা হচ্ছে কাঁকড়া বিছের শ্বাস অঙ্গের নাম কি? সঠিক উত্তর হবে অপশান ডি, বুকলাং। বুকলাং হয়ে যাবে কাঁকড়া বিছের শ্বাস অঙ্গের নাম। দেখো কিছু গুরুত্বপূর্ণ প্রাণী এবং তাদের যে শ্বাস অঙ্গ সেগুলো একটু দেখে নেব। হরিণ এবং আরশোলার শ্বাস অঙ্গের নাম ট্রাকিয়া। শামুক এবং ঝিনুকের শ্বাস অঙ্গের নাম ফুলকা এবং ম্যান্ডেল পর্দা। অ্যামিবা এবং প্যারামেসিয়ামের শ্বাস অঙ্গ সংকুচিত গহ্বর। স্পঞ্জ এবং হাইড্রা দেহতলের মাধ্যমে শ্বাসকার্য চালিয়ে থাকে। মাকড়সা এবং কাঁকড়া বিছের যে শ্বাস অঙ্গ বা শ্বসন অঙ্গ সেটা হচ্ছে বুকলাং। চিংড়ি এবং লিমিউলাস এই দুটি প্রাণীর যে রয়েছে সেটা হচ্ছে বুকগিল। এবং সমুদ্র শসা তার যে শ্বাস অঙ্গ রয়েছে সেটা হচ্ছে রেসপিরেটরি শ্বাস বৃক্ষ বা রেসপিরেটরি ট্রি। তো এটা হচ্ছে শ্বসন অঙ্গ বা শ্বাস অঙ্গ। তো খুবই গুরুত্বপূর্ণ তথ্য দেখলাম। নেক্সট দেখো 7 নম্বর প্রশ্ন, চরক কার সমসাময়িক ছিলেন? নিচের কোন সম্রাটের সমসাময়িক ছিলেন চরক? সঠিক উত্তর হবে অপশান ডি, সম্রাট কনিষ্কের সমসাময়িক ছিলেন চরক। দেখো বিভিন্ন রাজা এবং তাদের যে সমস্ত সভাকবি ছিলেন একটু দেখে নেব। সমুদ্রগুপ্তের সভাকবি ছিলেন হরিসেন। দ্বিতীয় চন্দ্রগুপ্ত বা যার অপর নাম বিক্রমাদিত্য তার সভাকবি ছিলেন কালিদাস। দ্বিতীয় পুলকেশীর সভাকবি ছিলেন রবিকীর্তি। হর্ষবর্ধনের সভাকবি ছিলেন বাণভট্ট। কনিষ্কের সহকবি ছিলেন নাগার্জুন এবং অশ্বঘোষ। এবং আমরা এখানে দেখলাম যে কনিষ্কের রাজসভায় কে ছিলেন বা সমসাময়িক কে ছিলেন চরক। চরক কিন্তু সভাকবি ছিলেন না। চরক কে ছিলেন? চরক ছিলেন একজন চিকিৎসক। ওকে, নেক্সট দেখো আকবর। আকবরের সভাকবির নাম আবুল ফজল। আরো কিছু তথ্য দেখবো। আলাউদ্দিন খলজির যে সভাকবি ছিলেন তিনি হলেন আমির খসরু। মোহাম্মদ গজনির সভাকবি ছিলেন কে? আলবিরলি। এবং লক্ষণ সেনের সভাকবি ছিলেন জয়দেব। খুবই খুবই গুরুত্বপূর্ণ তথ্য, একদম ভিভিআই করবে। এই এক্সট্রা নোটসগুলো কিন্তু ভালোভাবে দেখবে। এক্সট্রা নোটস থেকেও কিন্তু পরীক্ষায় প্রশ্ন এসে যেতে পারে এবং সেগুলো কিন্তু তোমাদের হেল্প করবে। শুধুমাত্র প্রশ্ন নয়, সাথে এক্সট্রা নোটসগুলোও দেখো, এখান থেকে আনুষঙ্গিক তথ্য তোমাদের জানা হবে। নেক্সট দেখো 8 নম্বর প্রশ্ন, ভারতের সিভিল সার্ভিসের জনক নিচের কোন ব্যক্তিকে বলা হয়? নিচের কোন গভর্নর জেনারেলকে ভারতের সিভিল সার্ভিসের জনক বলা হয়ে থাকে? সঠিক উত্তর হবে অপশান সি, লর্ড কর্নওয়ালিসকে। দেখো বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে জনক সম্পর্কে আমরা তথ্য দেখে নেব। ভারতীয় ফৌজদারি আইন বা ইন্ডিয়ান পেনাল কোড বা আইপিসির জনক কাকে বলা হয়ে থাকে? লর্ড মেকলেকে। নেক্সট দেখো ভারতের স্থানীয় স্বায়ত্তশাসনের জনক কাকে বলা হয়ে থাকে? খুবই খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। তিনি হলেন লর্ড রিপন। তারপর দেখো ভারতীয় জাতীয় কংগ্রেসের জনক কাকে বলা হয়ে থাকে? অ্যালান অক্টাভিয়ান হিউম, অর্থাৎ এ.ও. হিউম। ভারতে লোক আদালতের জনক কাকে বলা হয়ে থাকে? তিনি হলেন পি.এন. ভগবতী।
ভারতীয় উদার নীতিবাদের জনক কাকে বলা হয়? তিনি হলেন রাজা রামমোহন রায়। ভারতীয় রেলওয়ের জনক কাকে বলা হয় থাকে? তিনি হলেন লর্ড ডালহৌসি। এবং ভারতীয় শিক্ষার জনক কাকে বলা হয় থাকে? তিনি হলেন লর্ড মেকলে। তো খুবই খুবই গুরুত্বপূর্ণ তথ্য। এই এক্সট্রা নোটসগুলো কিন্তু বারবার করে বলছি, ভালো করে দেখবে, এখান থেকেও পরীক্ষায় প্রশ্ন আসার প্রবল চান্স রয়েছে। নেক্সট 9 নম্বর প্রশ্ন, নিম্নের কোন প্রাণীর গমন পদ্ধতির নাম লুপিং? লুপিং পদ্ধতিতে নিচের কোন প্রাণীটি গমন করে থাকে? সঠিক উত্তর হবে অপশন ডি, তারা মাছ বা স্টারফিশ। দেখো, বিভিন্ন প্রাণীর নাম দেখবো, তাদের গমন পদ্ধতি এবং তাদের গমন অঙ্গের নামগুলো আমরা দেখে নেব। অ্যামিবা এবং অ্যান্টামিবা, এই দুটি প্রাণীর যে গমন পদ্ধতি সেটা হচ্ছে অ্যামিবয়েড এবং তাদের গমন অঙ্গ হলো ঘনপথ। ইউগ্লিনা, ট্রাইপ্যানোসোমা এবং নৌ নৌটিউলিকা, এই তিনটি প্রাণীর যে গমন পদ্ধতি সেটা হচ্ছে ফ্লাজিলীয় গতি এবং তাদের গমন অঙ্গ ফ্লাজেলা। তারপর দেখো, প্যারামিসিয়াম, ভ্যাটিসেলা এবং পালিনা, এই তিনটি প্রাণীর গমন যে পদ্ধতি সেটা হচ্ছে সিলিয়ারি পদ্ধতি এবং গমন অঙ্গ হচ্ছে সিলি, অর্থাৎ সিলিয়ার মাধ্যমে গমন করে থাকে বলে বলা হয় থাকে সিলিয়ারি গমন। হাইড্রার যে গমন পদ্ধতি সেটা হচ্ছে লুপিং এবং সামার সল্টিংও অনেক সময় বলা হয়ে থাকে এবং গমন অঙ্গ কি রয়েছে? কোর্সিকা। শামুক এবং ঝিনুকের যে গমন পদ্ধতি সেটা হচ্ছে স্লিপিং এবং গমন অঙ্গ মাংসলপদ। তারা মাছের যে গমন পদ্ধতি সেটা হচ্ছে লুপিং, যেটা আমরা প্রশ্নে দেখলাম, এবং গমন অঙ্গ কি? টিউব ফিট। নেক্সট দেখো 10 নম্বর প্রশ্ন, ভারতবর্ষে ব্যাপক পরিমাণে স্বর্ণ মুদ্রার প্রচলন করেন নিচের কোন সম্রাট? ভিভিআই করো। নিচের কোন সম্রাট ভারতবর্ষে ব্যাপক পরিমাণে স্বর্ণ মুদ্রা প্রচলন করেন? এবং বহুবার পরীক্ষাতে এসেছে, সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ভীম কোৎফিসেস বা ভীম কোৎফিসেস বলা হয়ে থাকে। এবং তিনি কোন বংশের রাজা? কুষাণ বংশের রাজা। ঠিক আছে, অনেক সময় বলা হয়ে থাকে ইন্দো ব্যাকটেরিয়ান, ইন্দো ব্যাকটেরিয়ান রাজা। ঠিক আছে, তো দেখো কুষাণ বংশ সম্পর্কে একটু তথ্য দেখব। কুষাণরা মূলত পশ্চিম চীন অঞ্চলের অন্তর্গত ছিল এবং এরা ইউচিস নামে পরিচিত ছিল, অর্থাৎ এদের যে উপজাতি সেটা হচ্ছে ইউচিস উপজাতি। ভারতে প্রথম স্বর্ণমুদ্রা প্রচলন করেছিলেন কুষাণ রাজবংশ, অর্থাৎ যদি শুধু বলে রাজবংশ তখন হয়ে যাবে কুষাণ রাজবংশ, বা ঘুরিয়ে বলতে পারে ইন্দো ব্যাকটেরিয়ান রাজবংশ। এবং যদি রাজার নাম জিজ্ঞেস করে তাহলে হয়ে যাবে, যেটা আমরা উত্তরে দেখলাম, ভীম কোৎফিসেস। কুষাণ রাজবংশের প্রথম গুরুত্বপূর্ণ শাসক ছিলেন কুজুলা কোৎফিসেস বা প্রথম কোৎফিসেস। 11 নম্বর প্রশ্ন, ওস্তাদ আলী খান কোন বাদ্যযন্ত্রটির সাথে যুক্ত? সঠিক উত্তর হবে অপশন সি, সেতারের সাথে যুক্ত রয়েছেন ওস্তাদ আলী খান। দেখো, বিভিন্ন গুরুত্বপূর্ণ বাদ্যযন্ত্র এবং তার সাথে কারা যুক্ত রয়েছেন একটু দেখে নেব। তবলার সাথে সম্পর্কিত রয়েছেন উস্তাদ আল্লাহ রাখা খান, জাকির হোসেন এবং কিষান মহারাজ। সেতারের সাথে সম্পর্কিত রয়েছেন রবিশঙ্কর, বিলায়েত খান। বাঁশির সাথে সম্পর্কিত রয়েছেন হরিপ্রসাদ চৌরাসিয়া, পানালাল ঘোষ, টি আর মহালিঙ্গম। শরতের সাথে সম্পর্কিত রয়েছেন আমজাদ আলী খান, আলাউদ্দিন খান, আলী আকবর খান। তারপর দেখো, সন্তুরের সাথে সম্পর্কিত রয়েছেন শিবকুমার শর্মা এবং ভজন সপরি। থানায়ের সাথে সম্পর্কিত রয়েছে উস্তাদ বিসমিল্লা খান এবং আলী আহমেদ হোসেন। বেহালার সাথে সম্পর্কিত রয়েছেন এল সুব্রমণিয়াম, টি এন কৃষ্ণন, এম এস গোপাল কৃষ্ণন। খুবই খুবই গুরুত্বপূর্ণ তথ্য, বিভিন্ন বাদ্যযন্ত্রের সাথে কোন কোন বাদ্যকার সম্পর্কিত রয়েছেন সেই ব্যাপারে। 12 নম্বর প্রশ্ন, পতঙ্গ সম্পর্কিত পড়াশোনাকে কি বলা হয়ে থাকে? ভিভিআই করবে, পতঙ্গ সম্পর্কিত গবেষণাকে কি বলা হয়ে থাকে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, এন্টেমোলজি বলা হয়ে থাকে পতঙ্গ সম্পর্কিত পড়াশোনাকে বা গবেষণাকে। দেখো, বিভিন্ন বিজ্ঞানের শাখার নাম এবং সেই শাখাতে কি কি বিষয় নিয়ে আলোচনা করা হয় তথ্য দেখে নেব। পমোলজি হলো ফল সংক্রান্ত বিদ্যা, অর্নিথোলজি হলো পাখি সংক্রান্ত আলোচ্য বিদ্যা,
পেডোলজি হলো মৃত্তিকা সম্পর্কিত বিদ্যা, ইকোলজি হলো বাস্তুতন্ত্র এবং পরিবেশ সংক্রান্ত বিদ্যা, জুওলজি হলো প্রাণী বিদ্যা সম্পর্কিত বিদ্যা, মরফোলজি হলো অঙ্গ সংস্থান নিয়ে বিদ্যা এবং অ্যাস্ট্রোনমি হলো জ্যোতির্বিজ্ঞান সম্পর্কিত বিদ্যা। 13 নম্বর প্রশ্ন, সঞ্জীবনী পত্রিকার সম্পাদক কে ছিলেন? সঞ্জীবনী পত্রিকার সম্পাদক কে ছিলেন? সঠিক উত্তর হবে অপশন এ, কৃষ্ণকুমার মিত্র। দেখো বিভিন্ন পত্রিকা, প্রতিষ্ঠাকাল এবং সম্পাদকের নাম দেখে নেব। বেঙ্গল গ্যাজেট যেটি হচ্ছে ভারতবর্ষের প্রথম পত্রিকা, এটা হচ্ছে প্রথম প্রথম পত্রিকা, ভারতবর্ষের প্রথম পত্রিকা। 1780 সাল থেকে চালু হয়, সম্পাদক ছিলেন জেমস অগাস্টাস হিকি। দিগদর্শন 1818 সাল থেকে চালু হয়, জন ক্লার্ক মার্সম্যান ছিলেন সম্পাদক। সমাচার দর্পণ 1818 সাল থেকে প্রচলন ঘটে এবং সম্পাদক ছিলেন জন ক্লার্ক মার্সম্যান। সংবাদ কৌমুদী 1821 সাল থেকে চালু হয়, সম্পাদক ছিলেন রাজা রামমোহন রায়। সমাচার চন্দ্রিকা 1822 সাল থেকে শুরু হয়, ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় ছিলেন সম্পাদক। পার্থেনান পত্রিকাটি শুরু হয় 1830 সাল থেকে, সম্পাদক ছিলেন ডিরোজিও। সংবাদ প্রভাকর এই পত্রিকাটি চালু হয় 1831 সাল থেকে এবং সংবাদ যে সম্পাদক ছিলেন তিনি হলেন ঈশ্বরচন্দ্র গুপ্ত। তো খুবই খুবই গুরুত্বপূর্ণ তথ্য। নেক্সট দেখো 14 নম্বর প্রশ্ন, ভাকরানাঙ্গাল জলাধার কোন নদীর উপর অবস্থিত রয়েছে? এটা জলাধার বলতে পারো বা এটা একটা বাঁধ, ভাকরানাঙ্গাল বাঁধও রয়েছে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, শতদ্রু বা সুতলেজ নদীর উপর অবস্থিত রয়েছে ভাকরানাঙ্গাল বাঁধ। দেখো তথ্য, বিভিন্ন গুরুত্বপূর্ণ বাঁধ দেখে নেব এবং কোন রাজ্যে কোন নদীর উপর অবস্থিত দেখে নেব, খুবই গুরুত্বপূর্ণ। তেহরি বাঁধ উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত রয়েছে ভাগীরথী নদীর উপর থেকে, এবং এখানে বলে রাখি তেহরি বাঁধ হচ্ছে উচ্চতম বাঁধ। ঠিক আছে, ভারতবর্ষের সব থেকে উচ্চতম বাঁধ হচ্ছে তেহরি বাঁধ। তারপর দেখো হীরাকুদ বাঁধ রয়েছে উড়িষ্যা রাজ্যে, কোন নদীর উপর? মহানদীর উপর। এখানে বলে রাখি হীরাকুদ বাঁধ হচ্ছে ভারতবর্ষের দীর্ঘতম বাঁধ, উচ্চতম অর্থাৎ হাইয়েস্ট, দীর্ঘতম অর্থাৎ লংগেস্ট। তারপর দেখো ভাকরানাঙ্গাল বাঁধ পাঞ্জাবে অবস্থিত রয়েছে শতদ্রু নদীর উপর। এখানে মনে রাখবে ভাকরানাঙ্গাল বাঁধ হচ্ছে বৃহত্তম অর্থাৎ লার্জেস্ট, বৃহত্তম বাঁধ। তাহলে কি হলো? হাইয়েস্ট, লংগেস্ট এবং লার্জেস্ট। তারপর দেখো ভবানী সাগর বাঁধ তামিলনাড়ুতে অবস্থিত রয়েছে ভবানী নদীর ওপর। মৃত্যুর বাঁধ তামিলনাড়ুতে অবস্থিত রয়েছে কাবেরী নদীর ওপর। কৃষ্ণারাজ সাগর বাঁধ অবস্থিত রয়েছে কর্ণাটকে কাবেরী নদীর উপর। তারপর দেখো নাগার্জুন সাগর বাঁধ অবস্থিত রয়েছে অন্ধ্রপ্রদেশে কৃষ্ণা নদীর ওপর। খুবই খুবই গুরুত্বপূর্ণ তথ্য। 15 নম্বর প্রশ্ন, কোন মুঘল সম্রাট জিজিয়া কর পুনঃপ্রচলন করেন? তো পুনঃপ্রচলন করেছিলেন কে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ঔরঙ্গজেব। আর জিজিয়া করকে তুলে দিয়েছিলেন সম্রাট আকবর। জিজিয়া কর তুলে দেন আর পুনঃপ্রচলন করেন সম্রাট ঔরঙ্গজেব। 16 নম্বর প্রশ্ন, এভারেস্টের উচ্চতা নির্ণয়কারী প্রথম ভারতীয় কে ছিলেন? ভিভিআই করো। প্রথম ভারতীয় যিনি এভারেস্টের উচ্চতা নির্ধারণ করেছিলেন, সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, রাধানাথ সিকদার। 17 নম্বর প্রশ্ন, তুলসী দাস কার সমসাময়িক ছিলেন? সঠিক উত্তর হবে অপশন বি, সম্রাট আকবরের সমসাময়িক ছিলেন তুলসীদাস। এবং তুলসীদাস কি লেখেন? রামচরিত মানস। ওকে, আর শুধু রামচরিতকে লেখেন সন্ধ্যাকর নন্দী।
রামচরিতমানস লেখেন তুলসী দাস। এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তথ্য। নেক্সট দেখো 18 নম্বর প্রশ্ন, বি আর আম্বেদকর স্টেডিয়াম কোথায় অবস্থিত রয়েছে, নিচের কোন শহরে? সঠিক উত্তর হবে অপশন এ, নিউ দিল্লিতে। 19 নম্বর প্রশ্ন, জাতাইপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি কোন রাজ্যে অবস্থিত রয়েছে? সঠিক উত্তর অপশন বি, মহারাষ্ট্রে অবস্থিত রয়েছে জাতাইপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি। দেখো ডিটেলসে কিছু গুরুত্বপূর্ণ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং কোথায় সেগুলোর অবস্থান সেগুলো দেখে নেব। তারাপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র মহারাষ্ট্রে অবস্থিত রয়েছে। রায়তভাটা তার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রাজস্থানে অবস্থিত রয়েছে। কুদানকুলাম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তামিলনাড়ুতে অবস্থিত রয়েছে। কৈগ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কর্ণাটকে অবস্থিত রয়েছে। কাকরাপাড়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র গুজরাটে অবস্থিত রয়েছে। কালপক্কম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তামিলনাড়ুতে অবস্থিত রয়েছে। নারোরা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র উত্তরপ্রদেশে অবস্থিত রয়েছে। তো খুবই খুবই গুরুত্বপূর্ণ তথ্য, ভিভিআই করো। নেক্সট 20 নম্বর প্রশ্ন, ভারতের শেক্সপিয়ার নামে কে পরিচিত ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, মহাকবি কালিদাস ভারতের শেক্সপিয়ার নামে পরিচিত। আচ্ছা, বাল্মীকি কি নামে পরিচিত? আদি কবি। ঠিক আছে। চাণক্য, তার কি নাম রয়েছে? তার অপর নাম রয়েছে বিষ্ণুগুপ্ত। অ্যাকচুয়ালি বিষ্ণুগুপ্ত তার হচ্ছে আসল নাম। ঠিক আছে। বা কৌটিল্য। সমুদ্রগুপ্তের উপাধি তোমরা সকলেই জানো, ভারতের নেপোলিয়ান। এবং লিচ্ছবি দৌহিত্র। এছাড়াও দেখো বিভিন্ন রাজাদের আমরা নাম দেখবো এবং উপাধি কি কি ছিল দেখে নেব। অজাতশত্রুর উপাধি ছিল কুনিক। বিম্বিসারের উপাধি ছিল শ্রেনিক। মহাপদ্মনন্দের উপাধি ছিল অগ্রসেন। আর একটা মনে রাখবে, সেটা হচ্ছে একরাট এবং দ্বিতীয় পরশুরাম। খুবই খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে দ্বিতীয় পরশুরাম তার উপাধি সেটা হচ্ছে মহাপদ্মনন্দের। ধননন্দের উপাধি ছিল অগ্রমিজ। চন্দ্রগুপ্তের উপাধি ছিল স্যাক্রোকটাস। ঠিক আছে। আচ্ছা, একটা কেটে দেবে। বিন্দুসারের উপাধি ছিল অমিত্রা ঘাট। নেক্সট দেখো, অশোকের উপাধি ছিল প্রিয়দর্শী। তারপর দেখো দ্বিতীয় চন্দ্রগুপ্তের উপাধি ছিল বিক্রমাদিত্য। এছাড়া আর একটা কি ছিল? সকারি। এবং হর্ষবর্ধনের উপাধি ছিল শিলাদিত্য। এবং এছাড়াও আর একটা ছিল সকলোত্তর পথনাথ। সকলত সরি সকলোত্তর সকলোত্তর পথনাথ। ঠিক আছে, এই দুটো ছিল হর্ষবর্ধনের উপাধি। খুবই খুবই গুরুত্বপূর্ণ তথ্য দেখলাম। নেক্সট দেখো 21 নম্বর প্রশ্ন, মহাবীর জীবিত ছিলেন কত বছর বয়স পর্যন্ত? তো এখান থেকে বলে দিই, মহাবীর জন্মগ্রহণ করেন কত সালে? 540 খ্রিস্টপূর্বাব্দে। আর মহাবীর মারা যান কোথায়, মানে কত সালে? 468 খ্রিস্টপূর্বাব্দে। ওকে, তাহলে কত বছর হচ্ছে টোটাল? অপশন বি, 72 বছর। কোথায় মারা যান? মারা যান পাবাপুরী, পাবাপুরীতে। ওকে। নেক্সট 22 নম্বর প্রশ্ন, সাতপুরা হলো কি ধরনের পর্বত? সঠিক উত্তর হবে অপশন এ, স্তূপ পর্বত। সাতপুরা হয়ে যাবে এক ধরনের স্তূপ পর্বত। সাতপুরা পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ হলো, সরি এটা ধূপগড় হবে, ধূপগড় হয়ে রয়েছে, এটা ধূপগড় হবে। ওকে, যা মধ্যপ্রদেশে অবস্থিত রয়েছে। 23 নম্বর প্রশ্ন, হাওয়া মহল কোথায় অবস্থিত রয়েছে, নিচে কোন শহরে?
তো সঠিক উত্তর হবে অপশান ডি, রাজস্থানের জয়পুরে অবস্থিত রয়েছে হাওয়া মহল। দেখো 1799 সালে রাজা সোয়াই প্রতাপ সিং, মহারাজা সোয়াই জয় সিং এর যিনি নাতি ছিলেন, ঠিক আছে, যিনি জয়পুরের প্রতিষ্ঠাতা ছিলেন, তিনি এই কাঠামোটি তৈরি করেছিলেন। তাহলে কে নির্মাণ করেছিলেন? সোয়াই প্রতাপ সিং। 24 নম্বর প্রশ্ন, বঙ্গদেশে কৌলিন্য প্রথা কে প্রবর্তন করেছিলেন? অপশনগুলো পড়েনি। নিচের কোন সম্রাট কৌলিন্য প্রথা প্রবর্তন করেছিলেন? তো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ইতিহাসের মধ্য থেকে। সঠিক উত্তর হবে অপশন সি, বল্লাল সেন। নেক্সট দেখো, বিভিন্ন প্রথা এবং প্রবর্তক সম্পর্কে তথ্য দেখব। দাগ ও হুলিয়া প্রথা কে প্রবর্তন করেন? আলাউদ্দিন খিলজি। পাট্টা ও কবুলিয়ত প্রথা প্রবর্তন করেন শের শাহ। মনসবদারি প্রথা প্রবর্তন করেন সম্রাট আকবর। কৌলিন্য প্রথা প্রবর্তন করেন বল্লাল সেন। সিজদা ও পাইবস প্রথা প্রবর্তন করেন গিয়াসুদ্দিন বলবন। 40 চক্র এবং ইক্তা প্রথা প্রবর্তন করেন ইলতুৎমিশ। রেশনিং প্রথা প্রবর্তন করেন আলাউদ্দিন খিলজি। তো খুবই খুবই গুরুত্বপূর্ণ তথ্য এটাও। এই এক্সট্রা নোটসগুলো কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট। শুধুমাত্র প্রশ্ন দেখলে হবে না, সাথে আনুষঙ্গিক ওই রিলেটেড আর কি কি তথ্য রয়েছে সেটাও জানতে হবে পরীক্ষাতে, সেইখান থেকেও প্রশ্ন আসতে পারে। 25 নম্বর প্রশ্ন, ঢাকা অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেছিলেন? বহুবার পরীক্ষাতে এসেছে। সঠিক উত্তর হবে অপশন ডি, পুলিন দাস। অ্যাকচুয়ালি পুলিন বিহারী দাস পুরো নাম, তিনি এই ঢাকা অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেছিলেন। একটু ডিটেলসে দেখব। দেখো, শুধু অনুশীলন সমিতি, অনুশীলন সমিতি হচ্ছে অ্যাকচুয়াল প্রধান সমিতি, এবং ঢাকা অনুশীলন সমিতি সেটা হচ্ছে অনুশীলন সমিতির একটি শাখা। তো দেখো, অনুশীলন সমিতি শুধুমাত্র কোনো পার্টিকুলার একজন ব্যক্তি নয়, এখানে অনেকজন ব্যক্তি মিলে প্রতিষ্ঠা করেছিলেন, যেমন বারীন্দ্র কুমার ঘোষ, সতীশচন্দ্র বসু, যতীন্দ্র ব্যানার্জি, প্রমথ মিত্র। কত সালে? 1902 সালের 24শে মার্চ কলকাতায় প্রতিষ্ঠা করেছিলেন এই কজন ব্যক্তি অনুশীলন সমিতি। এবং পরবর্তীকালে 1905 সালে পুলিন বিহারী দাস, যার নামটা আমরা প্রশ্নে দেখলাম, তিনি অনুশীলন সমিতির একটি শাখা, ঠিক আছে, যেটা ঢাকাতে প্রতিষ্ঠা করেছিলেন, সেটাই হচ্ছে কি ঢাকা অনুশীলন সমিতি। নেক্সট দেখো, কিছু ঐতিহাসিক প্রতিষ্ঠান দেখে নেবো এবং কারা প্রতিষ্ঠা করেছিলেন সেগুলো একটু দেখে নেবো। অভিনব ভারত প্রতিষ্ঠা করেন বিনায়ক দামোদর সাভারকার। আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিলেন স্বামী দয়ানন্দ সরস্বতী। এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন উইলিয়াম জোন্স। আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায়। অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেছিলেন সতীশচন্দ্র বসু। তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠা করেন দেবেন্দ্রনাথ ঠাকুর। নেক্সট, ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছিলেন রাজা রামমোহন রায়। স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন ডেভিড হেয়ার, এবং ডন সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন সতীশচন্দ্র মুখোপাধ্যায়। নেক্সট দেখো, 26 নম্বর প্রশ্ন, রানী ভিক্টোরিয়া কবে ভারত সম্রাজ্ঞী উপাধি গ্রহণ করেন? এইসব প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। সঠিক উত্তর হবে অপশন সি, 1877 সালে রানী ভিক্টোরিয়া ভারত সম্রাজ্ঞী উপাধিটা গ্রহণ করেছিলেন। 27, নীল দর্পণ নাটকটি কার রচনা করা? সঠিক উত্তর হবে অপশন বি, দীনবন্ধু মিত্র। 28 নম্বর প্রশ্ন, ভারতের কোন রাজ্যে মৈকাল পর্বত শ্রেণী অবস্থিত রয়েছে? তো সঠিক উত্তর হবে অপশন সি, ছত্তিশগড়ে অবস্থিত রয়েছে মৈকাল পর্বত। 29 নম্বর প্রশ্ন দেখো, তামাক বিরোধী দিবস কবে পালন করা হয়? নিচের কোন তারিখে? খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, বেশ কয়েকবার পরীক্ষাতে এসেছে, এবং আমি চেষ্টা করব তোমাদের সেই সমস্ত দিবসে নিয়ে আসার, কেননা 365 দিনে 365টা দিবস পালন করা হয়। তো 365টা দিবস কারোরই মনে রাখা সম্ভব নয়, কিন্তু পরীক্ষাতে যে সমস্ত দিবস এসে থাকে বা আসার চান্স রয়েছে সেইগুলোই আমি তোমাদের এক্সট্রা নোটস এবং প্রশ্নতে নিয়ে আসার চেষ্টা করব। তো সঠিক উত্তর হবে অপশন ডি, 31শে মে তামাক বিরোধী বা ধূমপান বিরোধী দিবস পালন করা হয়ে থাকে। এছাড়া দেখো, কিছু গুরুত্বপূর্ণ দিবস দেখব পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট যেগুলো। 23শে মার্চ বিশ্ব আবহাওয়া দিবস। 7ই এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস। 22শে মে আন্তর্জাতিক জীব বৈচিত্র্য দিবস। 12ই জুন বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবস। 29শে জুলাই বিশ্ব বাঘ দিবস। 16ই সেপ্টেম্বর আন্তর্জাতিক ওজোন স্তর দিবস, খুবই ইম্পর্টেন্ট। 24শে অক্টোবর
আজ জাতিসংঘ বা ইউনাইটেড নেশনস দিবস, এবং 10ই ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস। তো এই লিস্টটা কিন্তু খুব ভালোভাবে দেখবে। পরীক্ষাতে দিবস সম্পর্কে তো একটা দুটো প্রশ্ন মাস্ট টেস্ট থাকে। 30 নম্বর প্রশ্ন দেখো, বন্যেরা বন্যে সুন্দর, শিশুরা মাতৃ করে। খুবই বিখ্যাত উক্তি, আমরা ছোটবেলা থেকেই পড়ে আসছি। তো এই গুরুত্বপূর্ণ উক্তিটা নিচের কোন ব্যক্তি করেছিলেন? বিভিন্ন ঐতিহাসিক উক্তি, ইম্পর্টেন্ট উক্তি কোন কোন ব্যক্তি করেছিলেন, এই ধরনের প্রশ্ন পরীক্ষাতে এসে থাকে। তো বন্যেরা বনে সুন্দর এবং শিশুরা মাতৃ করে, কে বলেছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায়। 31 নম্বর প্রশ্ন, সারদা মঙ্গল এই কাব্যটি কার লেখা? নিচের কোন বিখ্যাত সাহিত্যিকের লেখা সারদা মঙ্গল? সঠিক উত্তর হবে অপশান সি, বিহারীলাল চক্রবর্তীর লেখা সারদা মঙ্গল। 32 নম্বর প্রশ্ন দেখো, লোক রহস্য জাতীয়তাবাদী গ্রন্থটি নিচের কোন ব্যক্তির রচনা করা? এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশান এ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচনা করা লোক রহস্য। নেক্সট 33 নম্বর প্রশ্ন, রাজা রামমোহন রায় কত সালে পরলোক গমন করেন? সঠিক উত্তর হবে অপশান সি, 1833 সালে। এবং এখান থেকে আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য আছে যে রাজা রামমোহন রায়ের সমাধি সমাধি কোথায় অবস্থিত রয়েছে? সেটা হচ্ছে যুক্তরাজ্যের যে গুরুত্বপূর্ণ শহর ব্রিস্টন, ব্রিস্টনে অবস্থিত। ওকে। 34, দ্য রেস অব মাই লাইফ এই বইটি কার লেখা? নিচের কোন গুরুত্বপূর্ণ অ্যাথলেটিকের লেখা বই দ্য রেস অব মাই লাইফ? সঠিক উত্তর হবে অপশান সি, মিলখা সিং। মিলখা সিং এর উপাধি কি ছিল? ফ্লাইং সিখ। 35, বিশ্ব বরেণ্য চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায় কোন সালে দাদা সাহেব ফালকে পুরস্কার পান? তো দাদা সাহেব ফালকে পুরস্কার পান তিনি অপশান এ, 1984 সালে। এবং অস্কার, অস্কার পান কোন বছর? 1992 সালে। খুবই খুবই গুরুত্বপূর্ণ তথ্য। 36, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন বা শর্টে আমরা কি বলে থাকি ন্যাটো, এর সদর দপ্তর নিচের কোন শহরে অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশান ডি, ব্রাসেলস। ব্রাসেলস কোথায় অবস্থিত রয়েছে? বেলজিয়াম। ওকে। আচ্ছা, ওয়াশিংটন ডিসিতে কি কি গুরুত্বপূর্ণ মানে দুটো সংস্থার অবস্থিত রয়েছে? একটা হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক, টাকা সম্পর্কিত গুরুত্বপূর্ণ হলেই ওয়াশিংটন ডিসি করে দেবে। এবং কি আইএমএফ, ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ড, এই দুটো অবস্থিত রয়েছে ওয়াশিংটন ডিসিতে। নিউ ইয়র্কে কি কি অবস্থিত রয়েছে? ইউএন এর হেডকোয়ার্টার। ওকে। আচ্ছা, রোমে কি অবস্থিত রয়েছে? ওয়ার্ল্ড সরি ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন FAO অবস্থিত রয়েছে রোমে। এছাড়াও দেখো কিছু গুরুত্বপূর্ণ আমরা সংস্থা এবং তাদের সদর দপ্তর দেখে নেব। রেড ক্রসের সদর দপ্তর রয়েছে জেনেভাতে। জাতিসংঘ আমি এখনই বলে দিলাম ইউএন, নিউ ইয়র্কে। সার্কের সদর দপ্তর রয়েছে কাঠমান্ডু, নেপালে। আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর রয়েছে হেগ, নেদারল্যান্ডের গুরুত্বপূর্ণ শহর হেগ শহরে অবস্থিত রয়েছে আন্তর্জাতিক আদালত। ইন্টারপোলের সদর দপ্তর রয়েছে লিওতে, যেটা হচ্ছে ফ্রান্সের গুরুত্বপূর্ণ শহর। এসিও ইউনিয়ন ব্যাংকের সদর দপ্তর রয়েছে মেট্রো ম্যানিলাতে। আইসিসি সদর দপ্তর রয়েছে দুবাইতে। এবং ফিফার সদর দপ্তর রয়েছে জুরিখ। জুরিখ কোথায়? সুইজারল্যান্ডে। নেক্সট দেখো 37, পল্লবদের রাজধানী কোথায় ছিল? খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো
সঠিক উত্তর হবে অপশান বি, কাঞ্চি। কাঞ্চি ছিল পল্লবদের রাজধানী। দেখো ঐতিহাসিক বিভিন্ন রাজা দেখবো এবং তাদের রাজধানীগুলোর নাম দেখে নেব। চন্দ্রগুপ্ত মৌর্যের রাজধানী ছিল পাটলিপুত্র। বিক্রমাদিত্য বা দ্বিতীয় চন্দ্রগুপ্ত, তার রাজধানী ছিল উজ্জয়িনী। হর্ষবর্ধনের রাজধানী ছিল কনৌজ। আকবরের রাজধানী ছিল ফতেপুর সিক্রি। বিম্বিসারের রাজধানী ছিল রাজগৃহ। ফিরোজ শাহের রাজধানী ছিল, দেখো আচ্ছা এটা একটু ভুল হয়েছে, ঠিক আছে, ঠিক আছে, এটা বাহমনি করা রয়েছে। অ্যাকচুয়ালি ফিরোজ শাহ বাহমান হবে এটা, ঠিক আছে, বাহমনি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। তো এটা তোমরা একটু ক্রস করে দেবে, একটু ভুল রয়েছে এখানে। নেক্সট 38 চলে যাবো। দেখো কোন বর্ণের আলোর বিচ্যুতি সবচেয়ে বেশি হয়? আমরা জানি যে একটা প্রিজমের মধ্যে থেকে সাদা আলো যখন পাস হয় তখন 7টা বর্ণে ভেঙে যায়, ঠিক আছে। তো এই 7টা বর্ণের মধ্যে কোন বর্ণের আলোর বিচ্যুতি সব থেকে বেশি হয়, মানে সব থেকে বেঁকে যায় বেশি? সেটা হয়ে যাবে অপশান সি, বেগুনি। বেগুনি বর্ণ সব থেকে বেঁকে যায়। আর সব থেকে কম ভাগে কে? সেটা হচ্ছে লাল। যে কারণে আমরা বিভিন্ন সিগনালে লাল বর্ণের আলো দেখতে পাই, যাতে তার বিচ্যুতিটা কম থাকে এবং সেটা আমরা দূর থেকেও দেখতে পেয়ে থাকি। নেক্সট দেখো 39, কোন রোগ প্রতিরোধের জন্য আমরা বিসিজি টিকা নিয়ে থাকি বা বিসিজি দেওয়া হয়ে থাকে কোন রোগ প্রতিরোধের জন্য? বিসিজির ফুল ফর্ম কি দেখো? ব্যাসিলাস ক্যালামেটিক গুয়েরেন, এটি হচ্ছে বিসিজির ফুল ফর্ম। পরীক্ষাতে এসে থাকে ফুল ফর্মটা, সেই জন্য আমি দিয়েছি। এবং কোন রোগের প্রতিরোধের জন্য দেওয়া হয়ে থাকে এই টিকা? সঠিক উত্তর হবে অপশান বি, যক্ষা রোগ প্রতিরোধের জন্য বা টিউবারকুলোসিস রোগ প্রতিরোধ করার জন্য। 40 নম্বর প্রশ্ন এবং শেষ প্রশ্ন দেখো, কলহন রচিত গ্রন্থটির নাম কি? ভিভিহাই করবে। সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, রাজতরঙ্গিনী। রাজতরঙ্গিনী কে লিখেছেন? কলহন। এবং এখান থেকে কি জানা যায়? কাশ্মীরের ইতিহাস জানা যায়। দেখো কিছু গুরুত্বপূর্ণ আমরা তথ্য এখান থেকে দেখে নেবো। এখান থেকে লিখে দিই, ইন্ডিকা। ইন্ডিকা কে লিখেছেন? মেগাস্থেনিস। গ্রিক দূত মেগাস্থেনিস লিখেছেন ইন্ডিকা। আচ্ছা অর্থশাস্ত্র কি লিখেছেন? আচ্ছা আমরা তথ্য দেখে নেবো, সেখান থেকে পেয়ে যাব। দেখো প্রাচীন গ্রন্থসমূহ এবং রচয়িতা দেখে নেবো। অর্থশাস্ত্রকে লিখেছেন কৌটিল্য বা চাণক্য বা বিষ্ণুগুপ্ত, একই নাম, একই ব্যক্তির। তারপর দেখো কামসূত্র লিখেছেন বাদশায়ন। মুদ্রা রাক্ষস লিখেছেন বিশাখ দত্ত। মৃচ্ছক টিকম লিখেছেন শূদ্রক। পবনদূত লিখেছেন ধৈ। গীত গোবিন্দ লিখেছেন জয়দেব। চরক সংহিতাকে লিখেছেন চরক। এবং দান সাগর এবং সাথে লিখবে অদ্ভুত সাগর। এই দুটো গ্রন্থ লিখেছেন বল্লাল সেন। তো এই ছিল আজকের প্রথম সেট তোমাদের আপকামিং কলকাতা পুলিশ এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ এক্সাম 2024কে লক্ষ্য করে 40টা প্রশ্ন এবং 40-এর মধ্যে কার কত স্কোর হয়েছে এবং প্রশ্নপত্র কেমন লেগেছে, তাতে এক্সট্রা নোটস তোমাদের কেমন লেগেছে, অবশ্যই অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এবং সাথে আমাদের যে দুটো ব্যাচ কোর্স লঞ্চ করা হয়েছে সে দুটো দেখে নেবে। এটা পুরাতন ব্যাচ কোর্স, এটা ঠিক আছে। তো এটা তোমরা স্কিপ করো, একটু আগে যে ব্যাচ কোর্স দেখালাম সেখানে তোমরা জয়েন করবে। আমাদের সাথে যোগাযোগ করো 9647553612 নাম্বারে। এবং পরীক্ষার বিস্তারিত তোমরা ডিসক্রিপশন বক্সেও পেয়ে যাবে ব্যাচ কোর্সের, সেখান থেকে যুক্ত হয়ে যাও। তো সিআরপি একাডেমিতে নতুন দেখলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস করা হোক এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। এই সমস্ত ক্লাসের পিডিএফ, ফ্রি বিষয়ভিত্তিক মক টেস্ট, সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স এবং ফুল মক টেস্ট পাওয়ার জন্য। তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করলাম। প্রত্যেককে অল দ্য বেস্ট, প্রত্যেকদিন ক্লাসগুলো ফলো করে দেখো। তো থ্যাংক ইউ, বাই।